1988 সালের নোবেল প্রাইজ সম্ভবত এই যাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার। এটি জার্মান বিজ্ঞানী ফ্রিটজ হারবারকে মানবজাতির সবচেয়ে বড় সমস্যার সমাধানের জন্য দেওয়া হয়েছিল। তার আবিষ্কার আজকের 4 বিলিয়ন মানুষের জীবনের জন্য সরাসরি দায়ী। কিন্তু তিনি যখন তার পুরস্কার গ্রহণ করছিলেন তখন অনেক সহকর্মী তা অস্বীকৃতি জানায়। তার সাথে অন্য দুজন নোবেল বিজয়ী প্রতিবাদ স্বরূপ তাদের পুরস্কার পর্যন্ত গ্রহণ প্রত্যাখ্যান করেন। এই সময়ে নিউ ইয়র্ক টাইমসে তাকে নিয়ে একটি নিন্দনীয় প্রতিবেদনও লিখেন। তিনি একসাথে সর্বকালের সবচেয়ে প্রভাবশালী ও দুঃখী বিজ্ঞানীদের একজন। সম্ভবত অন্য যে কোনো একক বিজ্ঞানীর চেয়ে তিনি আজ আমরা যেই পৃথিবীতে বাস করি তার রূপ দিয়েছেন। তা কিভাবে সম্ভব হয়েছে চলুন জেনে আসি। সাল আমেরিকা ব্যস্ত পাখির মলের স্তূপ ভরা দ্বীপ খুঁজতে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ কেন পাখির মলে ভরা দ্বীপ খুঁজতে ব্যস্ত? সাধারণত পাখির মলের স্তূপকে গুয়ানো বলা হয়। এই গুয়ানো 1800 সালের দিকে কেনা বেচা হয়, আর এই সময় গুয়ানোর মূল্য খুব বেড়ে যায়। বেড়ে এমন পর্যায়ে পৌঁছায় যে প্রতি পাউন্ডের মূল্য $76 হয়ে যায়, যার অর্থ হচ্ছে সেই সময় প্রতি 4 পাউন্ড গুয়ানো দিয়ে 1 পাউন্ড স্বর্ণ কেনা যেত। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কেন পাখির গুয়ানো এত মূল্যবান হয়ে উঠেছিল? আর এটা বোঝার জন্য আমাদের শরীরের ভেতর প্রবেশ করতে হবে। আমাদের দেহের ওজনের দিক থেকে বেশিরভাগ হচ্ছে অক্সিজেন, কার্বন ও হাইড্রোজেন, কিন্তু চতুর্থ সাধারণ উপাদান হচ্ছে নাইট্রোজেন। পৃথিবীর সকল জীবের জন্য নাইট্রোজেন একটি অপরিহার্য উপাদান। আমরা এই নাইট্রোজেন পাই বিভিন্ন উদ্ভিজ উপাদান থেকে, আর উদ্ভিদ এই নাইট্রোজেন পায় মাটি থেকে। এখন সমস্যা হলো, আমরা যদি বছরের পর বছর একই জমিতে চাষ করি তাহলে সেই মাটিতে ধীরে ধীরে নাইট্রোজেন কমতে থাকে, যার ফলে সুস্থ উদ্ভিদের জন্য পর্যাপ্ত নাইট্রোজেন না থাকলে উদ্ভিদ বৃদ্ধিতে ব্যাহত হবে, পাতা হলুদ হয়ে যাবে এবং পোকামাকড় ও বিভিন্ন রোগের উপদ্রব বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ এর অর্থ হলো নাইট্রোজেনের অভাব মানে ফসলের উৎপাদন কমে যাবে। আর এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে মাটিতে নাইট্রোজেন প্রয়োগ করা। আর সেইগুলো আসে পাখির মল থেকে। পাখির মলগুলোতে 20% নাইট্রোজেন থাকে। শত বছর আগে ইনকা সভ্যতার মানুষেরা বুঝতে পারছিলেন মাটিতে গুয়ানো মেশালে উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়। আর সেই থেকে মাটিতে গুয়ানো মেশানোর ফলে তারা এমন সব জায়গায় ফসল ফলাতে শুরু করে যে জায়গায় কখনো ফসল ফলানোর কথা মানুষ চিন্তাও করতে পারে নাই। আর এইভাবে তারা তাদের সাম্রাজ্য বাড়াতে থাকে। উত্তর আমেরিকার এই সমৃদ্ধি অন্যদের নজর এড়ায়নি। আর এই জন্য 1865 সালে স্পেন তাদের গুয়ানো বোঝাই দ্বীপগুলো নিয়ন্ত্রণের জন্য পেরু, চিলি, ইকুয়েডর তাদের প্রাক্তন উপনিবেশগুলির জন্য যুদ্ধে নামে। কিন্তু বিশ্বে নাইট্রোজেনের চাহিদা এতই বিশাল ছিল যে 1872 সালের মধ্যে গুয়ানো ফুরিয়ে যেতে থাকে। আর এটা দেখে ব্রিটিশ রসায়নবিদ উইলিয়াম ক্রুকস একটি ভয়াবহ ভবিষ্যৎবাণী করেছিলেন। বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যা ও নাইট্রোজেন হ্রাসের ফলে আমরা খাদ্য না পাওয়ার মতো ভয়াবহ দুর্যোগের সামনে দাঁড়িয়ে আছি। সারা বিশ্বের মানুষ অনাহারে মারা যাবে। কিন্তু তিনি একটি সমাধানের প্রস্তাব করেছিলেন, আর তার প্রস্তাবটি ছিল রসায়নবিদরা এগিয়ে আসতে হবে। যদি রসায়নবিদরা এগিয়ে আসে তাহলে এই অনাহার প্রাচুর্যে পরিণত করা যেতে পারে। নাইট্রোজেন গ্যাস পৃথিবীতে বিরল নয়, এটি বাতাসে প্রায় 70%, কিন্তু এটি এমন ভাবে আছে যা উদ্ভিদ ও প্রাণী ব্যবহার করতে পারে না। নাইট্রোজেনের শক্তিশালী বন্ড সহজে ভাঙা যায় না। একমাত্র বজ্রপাতের সময় শক্তিশালী চাপ এটাকে ভাঙতে পারে। আবার কিছু ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে ভাঙতে পারে, কিন্তু তা অতি সামান্য। আর এই জন্য রসায়নবিদরা এগিয়ে আসেন সমস্যার সমাধানে। তার সুবাদে হাবার 1904 সালে এটা নিয়ে গবেষণা শুরু করেন। হাবারের স্ত্রীও একজন রসায়নবিদ হয়, তার কাজ আরো সহজ হয়ে ওঠে। হাবার এই নাইট্রোজেন সমস্যার সমাধানে দীর্ঘ 5 বছর গবেষণা চালিয়ে যান। তার ধারণা ছিল হাইড্রোজেন ও নাইট্রোজেন গ্যাসকে শুধু উচ্চ চাপে নয়, উচ্চ তাপেও আলাদা করা সম্ভব। আর এই জন্য তাকে নতুন পরীক্ষামূলক যন্ত্রপাতি উদ্ভাবন করতে হয়েছিল। এইসব যন্ত্রপাতি ব্যবহার করে হাবার একটি চেম্বার স্থাপন করেন এবং সেখানে তিনি নাইট্রোজেন ও হাইড্রোজেনকে 500 ডিগ্রি ফারেনহাইটে তাপ দিতে থাকে। এই পরিস্থিতিতে তাদের ত্রিবন্ধন ভেঙে যায়
নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে মোট গ্যাসের 6% অ্যামোনিয়া উৎপাদন করে, যা ঠান্ডা হয়ে একটি বিকারে এসে জমা হয়। পরবর্তীতে জার্মানির বৃহত্তম রাসায়নিক কোম্পানি ভিএএসপি হাবারের প্রক্রিয়াটিকে বাণিজ্যিকীকরণ করে। 4 বছরের মধ্যে তারা নতুন কোম্পানি চালু করে, যা প্রতিদিন 5 টন অ্যামোনিয়া উৎপাদন করত। এর ফলে লোকেরা বাতাস থেকে রুটি তৈরির কথা বলত। এই প্রক্রিয়া ব্যবহার করে একই জমিতে কৃষকরা 4 গুণ বেশি ফসল পেতে সক্ষম হয়েছিল। এর ফলস্বরূপ পৃথিবীতে জনসংখ্যাও 4 গুণ বেড়েছে। হাবারের এই আবিষ্কারের জন্য আমাদের সবার তার নিকট ঋণী হওয়া উচিত, কেননা আমাদের শরীরের 50 ভাগ নাইট্রোজেন আসছে হাবারের এই প্রক্রিয়া থেকে। এই আবিষ্কারের পর হাবার খুব ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন এবং অনেক বড় বড় বিজ্ঞানীদের সাথে তার বন্ধুত্ব হয়ে ওঠে। কিন্তু তিনি এত সমাদৃত হওয়ার পরও কেন তার সহকর্মীরা তাকে নোবেল পুরস্কার দিতে অস্বীকৃতি জানায়? এটা জানার জন্য আমাদের প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে হবে। এই যুদ্ধের উপর নির্ভর করেছিল সবকিছু। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে হাবার স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। শান্তিপ্রিয় আইনস্টাইন, যিনি যুদ্ধের নিন্দা করেছিলেন, তার বিপরীতে হাবার ছিলেন যুদ্ধের পক্ষে। তিনি তার দক্ষতাকে ব্যবহার করে দেশকে সাহায্য করতে চেয়েছিলেন। যুদ্ধের কয়েক মাসের মধ্যে জার্মান সৈনিকদের গান পাউডার শেষ হয়ে আসছিল। এই সময় অ্যামোনিয়াম নাইট্রেট চমৎকার সার হওয়ার পাশাপাশি চমৎকার বিস্ফোরকও ছিল, যার প্রমাণ পাওয়া যায় 2020 সালে আগস্টে বৈরুটে ঘটা বিস্ফোরণ দেখে। প্রায় 3000 টন অ্যামোনিয়া ধারণ করা গুদামে বিস্ফোরণ ঘটে, যার ফলে 1000 মাইল দূর থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা যায় এবং 3.3 মাত্রা ভূমিকম্প ঘটে। হাবার তার প্রক্রিয়া ব্যবহার করে কারখানাগুলিকে সারের জন্য অ্যামোনিয়া তৈরি করতে বলেছিলেন, যাতে বিস্ফোরকের জন্য নাইট্রেট তৈরি করা যায়। কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তারা এটা বিশ্বাস করতেন যে এই পরিবর্তন অসম্ভব। কিন্তু তিনি তার কথায় অনড় ছিলেন এবং শীঘ্রই তার রাসায়নিক প্রক্রিয়া জার্মান যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, আর আকাশ থেকে রুটির পরিবর্তে বোমা ঝরতে থাকে। কিন্তু তিনি তার এই অবদানের জন্য খুশি ছিলেন। তিনি মনে করেন তার দ্বারা আরো উন্নত কিছু করা সম্ভব, আর সেই উদ্দেশ্যে তিনি এমন একটা গ্যাস তৈরির চিন্তা করেন যা কম ঘনত্বের এবং বাতাসের চেয়ে ভারী, যাতে এটি শত্রুর ভাঙ্কারে ঢুকে যায়। 1899 সালে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর জার্মানি, ফ্রান্স, ব্রিটেন রাসায়নিক অস্ত্র পরীক্ষা নিরীক্ষা শুরু করে। হাবার তার ইনস্টিটিউট শাখাটিকে রাসায়নিক পরীক্ষাগারে রূপান্তরিত করেন। মাত্র কয়েক মাস কাজ করার পর তিনি ক্লোরিন গ্যাসের উপর মনোযোগ দেন। 22 এপ্রিল সন্ধ্যা 6টা। শত্রু বাহিনীর পরীক্ষার দিকে বাতাস প্রবাহিত হতে শুরু করলে জার্মান সৈন্যরা 5000-এরও বেশি গ্যাস সিলিন্ডার থেকে 168 টন ক্লোরিন গ্যাস ছেড়ে দেয়। গ্যাসের কুণ্ডলী যুদ্ধক্ষেত্র জুড়ে ছড়িয়ে যায়। যেহেতু ক্লোরিন গ্যাস বাতাস থেকে 2.5 গুণ ভারী, তাই গ্যাসগুলো বাংকারে প্রবেশ করে, আর যে কোনো সৈন্য যদি গ্যাসের মাঝে শ্বাস নেয় তবে তার ভয়াবহ মৃত্যু হবে। ক্লোরিন গ্যাস ফুসফুস জুড়ে তরল ভরে দেয়, যার ফলে সৈনিকদের ভয়াবহ করুণ মৃত্যু হয়, আর এই গ্যাসের ফলে 5000 সৈন্য মৃত্যুবরণ করে। এর মাধ্যমে প্রথম যুদ্ধক্ষেত্রে রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়। এই ঘটনার পর হাবারকে ক্যাপ্টেন পদে উন্নতি করা হয়। তার 1 সপ্তাহ পরে তার বাসায় একটি আনন্দ পার্টি রাখেন। সেই রাতে পার্টি শেষে তার স্ত্রী ডয়ারে থাকা বন্দুক নিয়ে ঘর থেকে বের হয়ে বুকে গুলি করে আত্মহত্যা করেন। হাবারকে এই দৈত্য চরিত্রের জন্য আসলে তাকে বোঝা অনেক কঠিন। একদিকে তিনি তার নাইট্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছেন, অন্যদিকে রাসায়নিক অস্ত্রের ব্যবহারের মাধ্যমে হাজারো মানুষের প্রাণ নিয়েছেন। এই জন্য আসলে তাকে তার কোন কর্ম দিয়ে পরিমাপ করবেন তা সাধারণ মানুষ বুঝতে ব্যর্থ হয়।